কোন একটা প্রোডাক্ট কোন একটা সার্ভিসের কোন ফেজে এর এনভায়রনমেন্টের উপরে প্রভাবটা কতটুকু। আমি কি বোঝাতে পারছি? আমার কথা কি বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি Yes, ম্যাম। ma'am. তাহলে আমরা যে গ্রিনের কথা বলি যে আমাদেরকে সবকিছু সবুজ করে ফেলতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হবে কিংবা মোর সাস্টেনেবল করতে হবে, সেটা বলতে আসলে আমরা কি বুঝি? সাস্টেনেবিলিটি বলতে আমরা সবাই জানি যে আমরা বলি যে আমাদেরকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, মোর গ্রিন প্রোডাক্ট প্রডিউস করতে হবে, সবকিছুকে এনভায়রনমেন্টকে প্রায়োরিটি দিতে হবে কিংবা প্রেফারেবলি রাখতে হবে, সেই সাথে সোসাইটিকে এবং ইকোনমিকেও কনসিডার করতে হবে। এবং যে প্রোডাক্টটা আমরা ইউজ করব কিংবা যে প্রোডাক্টটা আমরা প্রডিউস করব ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে, সেটা যেন বায়োডিগ্রেডেবল হয়, সেটা যেন রিসাইকেবল হয়, সেটা যেন ইকো ফ্রেন্ডলি এবং ওজন ফ্রেন্ডলি হয়। এবং এই সবকিছুর মাঝে আমাদের সবচেয়ে স্বতঃসিদ্ধ যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ডেফিনিশনটা আছে ইউএন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টে, যেটা দেওয়া হয়েছিল যে আমরা আমাদের নিডটা ফুলফিল করব এবং সেই সাথে আপকামিং যে জেনারেশন আছে তাদের যে নিডটা থাকবে সেটাকে আমরা সবসময় কনসিডারেশনের মধ্যে রাখবো। আমরা আমাদের রিসোর্স গুলোকে এমন ভাবে ইউজ করব যেন সেটা পরবর্তী প্রজন্মের জন্য টিকে থাকে, একদম শেষ করে দিয়ে যাওয়া না। তাহলে আমাদের পৃথিবীতে আমরা যেটা রেখে যাব, আমাদের পৃথিবী আসলে কতটুকু নিতে পারে বা কতটুকু হ্যান্ডেল করতে পারে। আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি, একটা লম্বা সময়ের স্ট্যাটিস্টিক্স, যে পৃথিবীতে কোন অংশটুকুতে লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে কিংবা মিডিয়াম ডেভেলপ কান্ট্রিতে কিংবা ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ পপুলেশন আছে এবং সেটা অ্যানুয়াল গ্রোথটা কি, যেটা বলা হচ্ছে যে আর্থে যে ম্যাক্সিমাম সাপোর্টেবল পপুলেশন সেটা হচ্ছে 13.4 বিলিয়ন। আমরা লাস্ট একটা ডিবেটের সময় বলছিলাম যে ওভারশুটিং ডে আছে একটা পৃথিবীর, সেটা মানে কি, সেটা হচ্ছে যে একটা বছরে পৃথিবীর মানুষজন কি পরিমাণ ন্যাচারাল রিসোর্স ইউজ করতে পারবে সেটার পরিমাণটা। এবং প্রত্যেক বছর ধরেন আমরা যে বাজেটের কথা বলি, যে প্রত্যেক জুলাই মাস আসলে আমাদের সবার মধ্যে একটা মানে নড়াচড়া হয়ে যায় যে পুরো বছরের জন্য আমরা একটা বাজেট পাই যেটা আমাদের এক বছর ধরে খরচ করতে হয়। আর্থ ওভারশুটিং ডে তো সেটাই হিসেব করা হয় যে আমরা পৃথিবীর সম্পত্তিটা, পৃথিবীর যে সম্পদগুলো আমরা ব্যবহার করছি, রিনিউয়েবল নন রিনিউয়েবল রিসোর্সেস গুলো, সেগুলো কতটুকু আমরা এক বছরের মধ্যে ইউজ করতে পারবো। এবং যেটা হচ্ছে যে প্রত্যেক বছর আমাদের ধরেন আমাদের বাজেটটা জুন টু জুলাই হয়। আর্থ ওভারশুটিং ডেতে যেটা হয় যে আমাদের প্রত্যেক বছর দেখা যায় যে আমরা সময়ের অনেক আগে আমাদের যে রিসোর্সটা সেটা ইউজ করে শেষ করে ফেলি এবং পরবর্তী বছরের যে রিসোর্সটা, যেমন আজকে আমার জন্য বরাদ্দকৃত যদি 1 লিটার অক্সিজেন থাকে, সেটা যদি আমি আজকে দুপুর 12টার মধ্যে শেষ করে ফেলি, 12টা 1 মিনিট থেকে যে অক্সিজেনটা নিচ্ছি সেটা হচ্ছে আমার পরের দিনের যে বরাদ্দ ছিল সেই অংশটুকু থেকে। এই কাজটাই আমরা পৃথিবীর মানুষজন প্রতিনিয়ত করে আসছি, যে আমাদের আর্থ ওভারশুটিং ডেটা প্রত্যেক বছর সামনে এগিয়ে আসছে। কারণ আমাদের যে কনজাম্পশন প্যাটার্ন, আমাদের যে প্রোডাক্ট প্রডিউস করার যে সিস্টেম, সে সিস্টেম অনুযায়ী আমরা আসলে মোর রিসোর্স ইউজ করি, কিন্তু এর ইফিসিয়েন্সি কিংবা এটার যে এফিশিয়েন্ট ইউজ কিংবা আমাদের প্রোডাকশন সিস্টেমের যে টেক মেক এবং ডাম্প যে সিস্টেমটা লিনিয়ার সিস্টেম, সেটার যে কুফল সে অনুযায়ী আমাদের আর্থ ওভারশুটিং যেটা প্রত্যেক বছর সামনে এগিয়ে আসছে। তার মানে হচ্ছে প্রত্যেক বছর আমরা পরবর্তী বছর থেকে ধার করে চলছি, রিসোর্স গুলো প্রকৃতি থেকে ধার করছে, আমার আর্থ সিস্টেম থেকে ধার করে নিচ্ছে। এবং সেটা হচ্ছে যে আমরা যে এভাবে ইকোনমিক গ্রোথ কিংবা আমাদের যে ডেভেলপমেন্ট, সে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা আসলে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। সেজন্যই বলা হচ্ছে যে নন রিনিউয়েবল এনার্জি সোর্স আমাদের যে গ্রোথটা আছে সেটাকে লিমিট করে দিতে পারে। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আছে যে এভারেজ পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন কত, আমাদের মতো দেশে কত, ডেভেলপিং কান্ট্রিতে 1 কিলোওয়াট পার পার্সন, আর সেটা ইউএস এর ক্ষেত্রে 12 কিলোওয়াট পার পার্সন। তার মানে হচ্ছে তারা মোর এই যে ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ করেন, তারা মোর ডিপেন্ডেন্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্টস এর উপর তারা খুব বেশি ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে ইকুইপমেন্টস গুলো তৈরি করার জন্য যে রিসোর্সটা, সেটা কিন্তু ইউএস এর গভর্নমেন্টের জন্য কিংবা ইউএস এর পিপলের জন্য একার না। পৃথিবী শুধু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মানুষের জন্য না, পৃথিবী আমাদের সবার, পৃথিবীর সম্পদের উপর অধিকার আমাদের সবার আছে। এই যে জিওগ্রাফিক্যাল ডেমার্কেশন যেটা করছি সেটা আমরা মানুষেরাই করেছি। কিন্তু রিসোর্স এক্সট্রাকশন, রিসোর্স ইউজ এর ক্ষেত্রে
যার বেশি আছে সে তত বেশি রিসোর্স ইউজ করছে। যেমন লাস্ট ডিবেটের দিনও আমরা বলছিলাম রেডিক্যাল ডিগ্রোথ নিয়ে, যে ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে যে একটা বড় ধরনের ফারাক, যে তারা খুব বেশি কনজাম্পশন করছেন, তারা খুব বেশি প্রোডিউস করছেন, কিন্তু তার দায়ভার আমরা কেন নিব? এ ধরনের একটা প্রশ্ন আমাদের সবার মনেই এসেছিল লাস্ট ক্লাসে এবং এটা সবসময় থাকে। সেক্ষেত্রে আমরা সবখানে বলে আসছি যে আমাদেরকে গ্রিন হতে হবে, মোর ইকো ফ্রেন্ডলি হতে হবে, মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, এবং সেটা সায়েন্টিফিক্যালি আমরা কিভাবে হতে পারি সেটা বলার একটা ওয়ে হচ্ছে আমাদের এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। যেখানে সায়েন্স বলে ইন্ডাস্ট্রি গুলো খুঁজছে তাদের প্রোডাক্টের কোন জায়গাটুকুতে সমস্যা, তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে সমস্যা কিনা, তাদের ইউজ ফেজে সমস্যা কিনা, কিংবা তাদের প্যাকেজিং এ সমস্যা কিনা। যেমন কোন একটা প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আমরা যদি একটা কটনের টি-শার্টই দেখি, টি-শার্টটা প্রোডিউস করার জন্য আমাদের প্রথমে কি লাগে? প্রথমে একদম সবার প্রথমে লাগে কটন, যে তুলাটা, যে তুলাটা থেকে সুতা তৈরি হবে, সেই সুতাটা থেকে ফেব্রিক তৈরি হবে, সেই ফেব্রিকটা থেকে আমার কটনের টি-শার্টটা তৈরি হবে। এবং এই যে আমি বলে দিলাম তুলা থেকে সুতা তৈরি হবে, সুতা থেকে ফেব্রিক তৈরি হবে, ফেব্রিক থেকে আমার টি-শার্ট তৈরি হবে। এই ৪ ধাপের পেছনেও কিন্তু আরো লম্বা হিস্ট্রি আছে। এই লম্বা একটা সাপ্লাই চেইন আছে। যে কটনটা মাটিতে যিনি এগ্রিকালচারাল ফেজে যে কৃষকটা এই কটনটাকে চাষ করবেন, সে চাষের পেছনেও আবার লম্বা একটা লাইফ সাইকেল আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা ধাপে আমার এনভায়রনমেন্ট এর উপর কি ধরনের প্রভাব পড়ছে, কোন খাতে আমার ফুটপ্রিন্ট কেমন আসছে, সেটা বের করার একটা ওয়ে, সায়েন্টিফিক ওয়ে সায়েন্টিস্টরা খোঁজার চেষ্টা করছিলেন। কারণ আমাদের যে নিডটা, যে ইন্ডাস্ট্রির যে নিড, যে আমার প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে, আমি কেন গ্রিন হতে পারছি না, কেন আমাকে রেড সিগন্যাল দেখানো হচ্ছে, কেন আমার রিসোর্স গুলো হারিয়ে যাচ্ছে, কিংবা কেন আমার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন আমার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তখন ইন্ডাস্ট্রি গুলো খুঁজছিল যে আমার গ্রিন হওয়ার ওয়ে গুলো কি কি। একই সাথে আমাদের কিছু সচেতন মানুষ আছে এখনো পৃথিবীতে, কিছু ভালো মানুষ, কিছু উম দিক নির্দেশনাকারী মানুষজন সবসময় থাকে, যাদের জন্য আসলে পৃথিবীটা টিকে থাকে। এমন কিছু মানুষ এখনো আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের ছোট, ছোট স্টেপ দিয়ে পৃথিবীটাকে টিকিয়ে রাখার, কিংবা পৃথিবীটাকে আরো বেশি দিন যেন সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারে। এবং তারাই মোর ইকো ফ্রেন্ডলি, মোর সাস্টেনেবল লাইফস্টাইলটা চুজ করে নিচ্ছেন। এবং তাদের এই যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে কোনটা মোর সাস্টেনেবল কিংবা কোনটা মোর গ্রিন, এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে ওনারা কোনটা চুজ করবে, যে আমার কোন প্রোডাক্টটার এনভায়রনমেন্ট ফুটপ্রিন্ট কেমন সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমার ডিসিশন মেকিংটা সুবিধা হবে। যে আমি হয়তো বলতে পারবো যে এই প্রোডাক্টের কার্বন ইমিশন কম, এই প্রোডাক্টের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কম, তাহলে আমি এই প্রোডাক্টটা চুজ করছি। কিন্তু যখন আমার হাতে কোনো ডেটা নেই, যখন আমি জানিই না আমার কম্পারিজনের ক্ষেত্রে ২ টা প্রোডাক্টই কি সেম এনভায়রনমেন্ট ফুটপ্রিন্ট আনছে কিনা, কিংবা ২ টা প্রোডাক্টই কি সেম রেড সিগন্যাল দিচ্ছে কিনা আমাকে, সেক্ষেত্রে আমি আর কোনো ডিসিশন মেক করতে পারছি না। তো এইসব কিছু ইন্ডিভিজুয়াল, কিছু ইন্ডাস্ট্রি, কিছু আ পলিসির কারণে আসলে সায়েন্টিস্টরা খুঁজছিলেন যে আসলে আমার ওয়েটা কি? আমি কোন ওয়েতে ডিসিশনটা মেক করব। সেটাই হচ্ছে দিন শেষে প্রশ্ন, যে হাউ ক্যান ইউ টেল ইফ সামথিং রিয়ালি ইস গ্রিন? কোনটাকে আমি গ্রিন বলছি, কোনটাকে আমি ইকো ফ্রেন্ডলি বলছি, কোনটাকে আমি সাস্টেনেবল প্রোডাক্ট বলছি। এই ডিসিশনটা মেক করার জন্য আমাদের এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটা আমাদেরকে বলে যে কোন একটা প্রোডাক্টের কোন ফেজের কোন ক্ষেত্রে আমার কি ধরনের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট হচ্ছে। আমি কি খুব দ্রুত যাচ্ছি? আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস ম্যাম, আপনারা কি বুঝতে আছেন আমার পারতেছি। সাথে? আমি যদি খুব টেকনিক্যাল হই, কিংবা আপনাদের যদি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে থামিয়ে আপনারা ইন্টারাপ্ট করতে পারেন, কিংবা প্রশ্ন করতে পারেন। যেহেতু আমি এখানে ওয়ান ওয়ে কথা বলছি, আমি দেখছি না আপনাদেরকে, আপনারাও আমাকে দেখছেন না। আমি কি স্ক্রিনের সামনে কথা বলছি। সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে যেকোনো জায়গায় থামিয়ে প্রশ্ন করতে পারেন। অথবা আমি যদি খুব দ্রুত যাই, কিংবা আমি খুব টেকনিক্যাল টার্ম যদি খুব বেশি ইউজ করে থাকি। আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে আমাদের এখন গোল হচ্ছে খুব দ্রুত গ্রিন এর দিকে যাওয়া, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গুলো অ্যাচিভ করা এবং আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখা। এবং এজন্য আমাদের প্রয়োজন কোনটা মোর গ্রিন, কোনটা মোর ইকো ফ্রেন্ডলি, এ ধরনের প্রোডাক্ট, এ ধরনের প্রসেস গুলোকে চুজ করা এবং সেটাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।
সেজন্য আসলে সায়েন্টিস্টরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট পারফর্ম করে থাকে। ডান পাশে একটা এক্সাম্পল আছে যে আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আবার বেশ কিছু ভাগ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বলতে আমরা যেটা আবার যদি প্রথম এক্সাম্পলে ফিরে যাই, কটনের টি-শার্টের কথা। তো কটনের টি-শার্টের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটা ফেজ হচ্ছে কটনটা প্রোডিউস হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডে, সেখান থেকে কেউ একজন কটনটা কালেক্ট করছেন, সেখান থেকে ইয়ার্ন প্রোডিউস মানে সুতা তৈরি হচ্ছে, সুতা থেকে ফেব্রিক তৈরি হচ্ছে। এটুকু একটা স্টেপ হতে পারে। আবার কটনটা থেকে সুতা তৈরি হয়ে, সুতা থেকে ফেব্রিক তৈরি হয়ে, ফেব্রিক থেকে টি-শার্ট তৈরি হয়েছে। এটুকু একটা স্টেপ হতে পারে আমাদের লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের জন্য। আবার টি-শার্টটা তৈরি হওয়ার পর টি-শার্টটা কি সাদা থাকবে না আমার কালারফুল টি-শার্ট হবে, সেটা আরেকটা ডিসিশন মেকিং এর প্রশ্ন হয়ে ওঠে। তো এই যে বিভিন্ন ধাপে, বিভিন্ন স্টেপে আমার ডিসিশন মেক করতে হচ্ছে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমার কোন ডিসিশনের প্রভাব এনভায়রনমেন্টের উপর কেমন পড়বে। এই যে ধাপগুলো, এই ধাপগুলোই হচ্ছে আমাদের লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের বিভিন্ন অংশ। আমরা ক্র্যাডল টু গ্রেপ, ক্র্যাডল টু গ্রেট, গেট টু গেট বিভিন্ন ধাপে আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে থাকি যেন আমাদের ডিসিশন মেকিংটা মোর ইজি হয়। তাহলে ISO বলছে, ISO ensures that an life cycle assessment is completed in a certain way. ট্রেডিশনাল ডেফিনিশনে যদি আমরা যেতে চাই তাহলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট হচ্ছে একটা কম্পাইলেশন এন্ড ইভালুয়েশন অফ দ্য ইনপুটস। আমার সিস্টেমের মধ্যে কি কি ধরনের ইনপুট ঢুকছে, ইনপুট গুলো বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে কোন একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য, এখন যদি আমরা আবার কটনের টি শার্টেই ফিরে আসি, কটনের টি শার্টটা তৈরি করার জন্য আমার প্রথমে কি প্রয়োজন, প্রয়োজন হচ্ছে কটনের ফেব্রিক। কটনের ফেব্রিক তৈরি করার জন্য এর পেছনে আবার একটা লাইফ সাইকেল যাবে তার। কটন ফেব্রিকের সাথে আমার আবার এটাকে সেলাই করার জন্য কিছু ইয়ার্ন প্রয়োজন, কিছু সুতার প্রয়োজন। আবার এটাকে চালানোর জন্য আমার সিস্টেমে যে মেশিনারিজ গুলো আছে সেগুলো প্রয়োজন। মেশিনারিজ গুলো আবার অপারেট করার জন্য আমার কিছু ফুয়েল প্রয়োজন, আমার কিছু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, আমার হয়তো পানির প্রয়োজন হতে পারে, আমার হয়তো ডাই এর প্রয়োজন হতে পারে। এই যে বিভিন্ন ধরনের ইনপুটস গুলো এবং এই ইনপুটস গুলো একটা প্রসেসের মধ্য দিয়ে ঢুকে কোন একটা প্রোডাকশন ফেজ এর মধ্য দিয়ে পার হয়ে কোন আউটপুট দেয় আমাদেরকে। যেমন কটন টি-শার্ট এখানে ইটসেলফ ইজ দ্য আউটপুট। এছাড়াও বেশ কিছু বাই প্রোডাক্ট আমরা প্রোডিউস করি যেকোনো প্রোডাকশন সিস্টেমের জন্য। সেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল হতে পারে, সেটা ইমিশনস হতে পারে, সেটা আমাদের ইফ্লুয়েন্স হতে পারে। তো লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট যেটা বলছে যে compilation and evaluation of the inputs, outputs and the potential environmental impacts of a product system throughout its life cycle. এখন কোন একটা প্রোডাক্টের পুরো লাইফ সাইকেল জুড়ে একদম প্রোডাক্টটা আমার প্রোডিউস হওয়া শুরু থেকে একটা ইউজ ফেজ পার হয়ে আমি যখন এটাকে ডাম্প করে দিচ্ছি, ডাম্প করার পরেও যদি এটা কোনো লাইফ সাইকেল থেকে থাকে, যদি এটা রিসাইকেল হয়, যদি এটাকে কোনো সিস্টেমে আবার ফেরত নিয়ে আসা হয় কিংবা এটা যদি রিইউজ হয়, সেটাও যদি আমি ইনক্লুড করে টোটাল সিস্টেমে এটার যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টটা অ্যাসেস করি, সেটাই হচ্ছে আমার লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। বোঝাতে পারলাম? কোন একটা প্রোডাক্টের যদি কমপ্লিট লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে কারো এক জীবন যথেষ্ট না। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের যে ইনপুট গুলো আছে সেগুলো ইনপুট গুলোর পেছনে সেগুলো ইনপুট গুলোর আবার প্রত্যেকটারই আলাদা করে একটা লাইফ সাইকেল আছে। প্রত্যেকটারই আলাদা করে একটা সাপ্লাই চেইন আছে। তো সেজন্যই আসলে আমরা এই যে ক্র্যাডল টু গেট, ক্র্যাডল টু গ্রেপ এই বিভিন্ন ভাগে ভাগ করে আমরা আসলে একটা স্ন্যাপচ্যাট নিতে চাই যে কেমন হচ্ছে। এন্টায়ার লাইফ সাইকেল যদি অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে একজন মানুষের যে জীবন, এই জীবন পুরোটা জুড়েও যদি একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করা হয় তাহলে এটা শেষ হবে না। কোন একটা প্রোডাক্টের লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বা এলসিএ দিয়ে আমরা কি করতে পারি? হোয়াট ক্যান বি ডান উইথ এলসিএ? আমরা যেটা করতে পারি যে আমার প্রোডাক্টের কোন জায়গায় ইমিশনটা বেশি হচ্ছে, আমার কোন প্রোডাক্ট যদি ধরেন কোন একটা কটন টি-শার্টেরই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট যদি দেখা যায় যে এটার কার্বন ইমিশন বেশি হচ্ছে, এটা কেন হচ্ছে? যদি কোনো বায়ার আমাকে প্রশ্ন করে যে আপনার প্রোডাক্টের কার্বন ইমিশন বেশি কেন? আমার কাছে যদি ডেটা না থাকে, আমার কাছে যদি ইনপুট গুলোর কোনো ইভ্যালুয়েশন না থাকে, আমার কাছে যদি কম্পাইল কোনো অ্যানালাইসিস না থাকে, তাহলে আমি কিন্তু বলতে পারবো না যে আমার প্রোডাক্টের স্ট্রেংথ কি, আমার প্রোডাক্টের উইকনেস কোন জায়গায়। সেক্ষেত্রে আমার প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের জন্য কিংবা আমি যে প্রজেক্টটা রান করছি সে প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্য আমার এলসিও করা প্রয়োজন। সেই সাথে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোন একটা প্রসেসের, কোন একটা প্রজেক্টের যখন আমরা ডিসিশন মেক করার আগে প্ল্যান করি যে এটা করব কিনা, সেক্ষেত্রেও আমাদের এলসিও করতে হয়।
এছাড়া আছে পাবলিক পলিসি মেকিং, মার্কেটিং অ্যান্ড এফিসিয়েন্সি। আমরা যদি একটা প্রোডাক্টের লাইফ সাইকেল দেখি, সেটা শুরু হয় র ম্যাটেরিয়াল একুইজিশন এর মাধ্যমে। এখানে যদি র ম্যাটেরিয়ালটা আমরা ম্যাটেরিয়াল এবং এনার্জি যদি শুধু ধরি যে ইনপুট হিসেবে কোনো একটা প্রসেস বা কোনো একটা ডিস্ট্রিবিউশনের, সেক্ষেত্রে কোনো একটা র ম্যাটেরিয়াল একুইজিশনেরও আলাদা আলাদা ম্যাটেরিয়াল এবং এনার্জি এখানে ইনপুট হিসেবে ঢুকছে এবং কিছু ওয়েস্টেজ, সেটা সলিড ফর্মে হোক, গ্যাসিয়াস ফর্মে হোক কিংবা লিকুইড ফর্মে হোক, সেটা বের হচ্ছে। এখানে এমই দিয়ে আমরা ম্যাটেরিয়াল এন্ড এনার্জি বোঝাচ্ছি এবং ডব্লিউ দিয়ে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বোঝাচ্ছি। তাহলে আমাদের এই যে র ম্যাটেরিয়াল অ্যাকুইজিশন বক্স আকারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রসেস গুলো এবং আমাদের ইনপুট, এবং এগুলো হচ্ছে আমাদের আউটপুট। আমরা প্রোডাক্টটা তৈরি করার জন্য প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা র ম্যাটেরিয়াল অ্যাকোয়ার করছি। ম্যাটেরিয়াল গুলোকে এরপর আমরা প্রসেস করছি। যেমন আমাদের আবার যদি আমরা কটনেই ফিরে যাই, কটনটা নিয়ে আসার পরে কটন যখন বল হয়, ফিল্ডে যখন কটন বল প্রডিউস হয়, কটন বলটা আবার জিনিং ফেজে যায়। জিনিং ফেজটা কি? জিনিং ফেজটা হচ্ছে কটন বল থেকে যে ফাইবার গুলো আছে, কটনের ফাইবার গুলোকে আলাদা করে ফেলা হয় এবং কটনের যে বীজটা, সিড কটন, সেটাকে আলাদা করে ফেলা হয়। এই যে ম্যাটেরিয়াল প্রসেসিং, এই প্রসেসিং এর জন্য আবার বেশ কিছু আমাদের ম্যাটেরিয়ালস, কিছু এনার্জি প্রয়োজন হয়। কারণ জিনিং প্রসেসের জন্য যে আলাদা করে ফেলবে, আমার তুলাটা আলাদা করে ফেলবে, তুলার আঁশটা আলাদা করে ফেলবে, সেটা করার জন্য আমাদের কিছু মেকানিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, মেশিনারিজ এর প্রয়োজন হয়। মেশিনারিজ গুলো রান করার জন্য আমার কিছু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, সেগুলো আমরা এখানে ইনপুট হিসেবে দেখছি। এবং আমার এগুলোর আবার কিছু বাই প্রোডাক্ট বের হচ্ছে আমার এই সিস্টেম থেকে। এরপর আসছে আমার ম্যানুফ্যাকচারিং এন্ড অ্যাসেম্বলি। এখানে যত সহজভাবে আসলে দেখাচ্ছে একটা একদম র ম্যাটেরিয়াল অ্যাকুইজিশন থেকে ম্যাটেরিয়াল প্রসেসিং থেকে ম্যানুফ্যাকচারিং থেকে অ্যাসেম্বলি, এগুলো কিন্তু রিয়েল লাইফে গিয়ে দেখা যায় যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। র ম্যাটেরিয়াল অ্যাকুইজিশন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির আন্ডারে অনেকগুলো ফ্যাক্টরি থাকতে পারে, অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, অনেক মানুষ এর সাথে যুক্ত থাকতে পারে। তো প্রত্যেকটার পেছনে কিন্তু একটা বড় সাপ্লাই চেইন কাজ করে। এরপর আসে ম্যানুফ্যাকচার এন্ড অ্যাসেম্বলি। সেক্ষেত্রে আমাদের ওই যে ফেব্রিকটা নিয়ে গিয়ে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা টি শার্ট হতে পারে। টি শার্টে বিভিন্ন পার্ট আলাদা আলাদা জায়গায় প্রডিউস হয়ে আবার এসে এখানে অ্যাসেম্বল হতে পারে। হয়তো দেখা গেল যে কলারটা এক জায়গায় আলাদা প্রডিউস হলো, ওখানে যে বাটন গুলো সেগুলো আলাদা প্রডিউস হলো, ওখানে যদি কোনো আলাদা স্টিকার থাকে টি শার্টে সেটা আলাদা প্রডিউস হয়, তারপরে সবগুলো এক জায়গায় এনে অ্যাসেম্বল করা হয়। এরপর সেটা যাবে আমাদের ডিস্ট্রিবিউশনে যাওয়ার পর সেটা ইউজ ফেজে যাবে, যে আপনি আমি যারা এটাকে কিনে নিয়ে ইউজ করব। ইউজ করার পর এটা সার্ভিস ফেজ পার হয়ে যখন রিটায়ারমেন্টে যাবে আমাদের টি শার্ট, তখন রিটায়ারমেন্টে যাওয়ার পরে হয়তো আমরা এটাকে ডাম্প করে দিব, ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে ডাম্প করে দিব, অথবা আমাদের রিকভারি ফেজে এটা ফিরে আসবে। রিকভারিতে গিয়ে সেটা সিস্টেমে ফিরে আসে। সেটা হয় রিইউজ হবে, সেটা হয় আমার আবার ম্যানুফ্যাকচারিং ফেজে গিয়ে রিম্যানুফ্যাকচার হবে, অথবা আমরা যদি ক্লোজ লুপ রিসাইকেল করি তাহলে সেটা আবার ম্যাটেরিয়াল প্রসেসিং এও ফিরে যেতে পারে, যদি আমরা এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমার যে কটনের টি শার্ট আছে সেখান থেকে আমরা আমাদের যে ফেব্রিকটা আছে, যে ফেব্রিকটা আমরা ইউজেবল, সেই ইউজেবল ফেব্রিকটাকে আমরা যদি আবার ম্যাটেরিয়ালে কনভার্ট করে ম্যাটেরিয়াল প্রসেসিং ফেজে নিয়ে আসতে পারি। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে আমাদের যে ম্যাটেরিয়াল ফ্লোটা প্রোডাক্ট কম্পোনেন্টের? আপনারা কি আমাকে শুনছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম, ওই যে সিড আলাদা করা, জিন সিকোয়েন্স করা, এটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো ম্যাম। বুঝিনি। জিনিং? ম্যাম, ওই যে সিড এবং জিন নিয়ে কিছু বলেছিলেন, ওটা আমি বুঝতে পারিনি, ওটা আর আমি একটু বললে এক্সাম্পল ভালো হতো। হিসেবে বলেছিলাম। এক্সাম্পলটা হচ্ছে আমরা যেটা কটনের প্রোডাকশনের যে এগ্রিকালচারাল ফেজে যে কটন তৈরি করা হয়, তুলা তৈরি করা হয়, তুলা তৈরি করার সময় তুলা যখন মাঠে তৈরি হয় তখন তুলার একটা বল তৈরি হয়। আসলে তুলা গাছগুলোতে একটা তুলার বল তৈরি হয়। ওই তুলার বল থেকে তুলার যে আঁশগুলো আছে সে আঁশগুলোকে আলাদা করে ফেলা হয়। আঁশগুলো আলাদা করার জন্য যে প্রসেসটা, সে প্রসেসটাকে বলা হয় জিনিং ফেজ বা জিনিং প্রসেস। ওখানে যেটা করা হয় যে কটন বলটাকে কটনের সিড থেকে আলাদা করে কটন সিডটাকে আবার এগ্রিকালচারাল ফেজে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং কটনের যে লিনটা, আঁশটা, যে আঁশটা থেকে আমরা পরে সুতা তৈরি করব, সে আঁশটাকে আলাদা করে ফেলা হয়। এই প্রসেসটাকেই আমরা বলছি জিনিং ফেজ এবং এটাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রসেসিং।
বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এলসিএ যদি আমাদের কাউকে করতে হয় একদম সোজা কথায়, তাহলে ৪ টা ধাপ ফলো করলে আমাদের এলসিএ টা হয়ে যাবে। ১ম টা হচ্ছে গোল অ্যান্ড স্কোপ ডেফিনিশন। আমি আসলে কি করতে চাই? হোয়াট ইস দ্য পারপাস অফ দ্য এলসিএ এবং হু ইজ দ্য অডিয়েন্স? আমি কি কোনো একটা আমার প্রোডাক্টের জন্য এলসিএ করব? আমার প্রোডাক্টের এলসিএ করে এটা কার জন্য করছি? আমার প্রোডাক্টের এলসিএ আ অডিয়েন্স কারা? যে আমি যে ইন্ডাস্ট্রির জন্য করছি তারা? পলিসি মেকাররা? সায়েন্টিস্টরা? কিংবা আমার এই প্রোডাক্টটা যে ইউজ করবেন তারা? কাদের জন্য করছি এটা আগে মেক সেন্স করতে হবে। কারণ আমি যখন এলসিএ করি, তখন এলসিএ যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা আমি যখন অডিয়েন্সের কাছে প্রকাশ করব, সে প্রকাশের মাধ্যম আলাদা। আমি যখন একজন সেনসিবল, একজন কনসার্ন পারসন এর কাছে কিংবা যে এই সম্পর্কে জানেন, টেকনিক্যাল পারসন এর কাছে আমার এলসিএ রেজাল্টটা প্রকাশ করব, তখন আমি একভাবে করব। আর যখন আমি লেম্যান কিংবা যে এই ব্যাপারে জানেন না কিন্তু ডিসিশন মেকিং এ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তার জন্য যখন আমি আমার এলসিএ টা করব, তার জন্য যখন আমি আমার এলসিএ এর রেজাল্টটা পাবলিশ করব কিংবা প্রেজেন্ট করব, তখনকার যে ভাষাটা হবে কিংবা তখন প্রেজেন্ট এর যে ওয়েটা, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সেজন্য ১ম এই আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমার অডিয়েন্স কারা এবং আমার এই এলসিএ করার উদ্দেশ্যটা কি? আপনাদের তো এলসিএ করার একটাই উদ্দেশ্য যে পরীক্ষার খাতায় লিখে আসা। আর যদি কারো দুর্ভাগ্যক্রমে প্রজেক্টে করতে হয়, পরে প্রজেক্টটা পাস করে সাবমিট করে দিয়ে চলে যাওয়া। এরপর এলসি এর দিকে আমরা আমাদের দিকে। আচ্ছা, লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের 2nd স্টেপ হচ্ছে ইনভেন্টরি এনালাইসিস, যে ক্ষেত্রে বাংলাদেশ খুবই দুর্বল। আমাদের ইনভেন্টরি বলতে কিছু নেই। আমরা যারা এখন এলসিএ নিয়ে কাজ করি, যারা আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি নিয়ে কথা বলছি, তাদের মূল কাজই হচ্ছে এখনো পর্যন্ত, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমরা এখন একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি করতে পারিনি বাংলাদেশের স্পেসিফিক। আমরা এখনো ধার করা ডেটা ইউজ করি। আমরা এখনো ইন্ডিয়ার ডেটা, গ্লোবাল ডেটা কিংবা আমাদের সিমিলার যে জিওগ্রাফিক লোকেশনস গুলো আছে সেগুলো ডেটা ইউজ করতে হয়। আমাদের এখনো কোনো বেসলাইন তৈরি হয়নি। সেক্ষেত্রে ইনভেন্টরি অ্যানালাইসিস ক্ষেত্রে যেটা হয় যে আমার ফাংশন কি? আমি যে প্রোডাক্টের জন্য বা প্রসেসের জন্য এলসিএ টা করছি সেটা কেন করছি? এবং আমি যে কাজটা করব সেটা কিভাবে মেজার করব আমি? ফাংশনাল ইউনিটটা হচ্ছে একটা রেফারেন্স। যেমন আমার কটনের টি-শার্টের কথা যদি আবার ধরি, যে আমি কি ১০০ পিস কটনের টি-শার্ট নিয়ে যে এলসিএ করছি? নাকি ১০০ মিটার কটন ফেব্রিকের এলসিএ করছি? এটা ভ্যালু এড করে। যে আমার ইউনিটটা কি? এটা কি ১ বছরের ডেটা নিয়ে আমি কাজ করছি? না এই যে কোম্পানি বা যে আ ইন্ডাস্ট্রির ডেটা নিয়ে কাজ করছি সেটার পুরো লাইফ সাইকেল এর মানে তার শুরু থেকে এখন পর্যন্ত যতদিন ধরে সে ফাংশন করছে তার ডেটা নিয়ে কাজ করছি? এটা ভ্যালু এড করে এবং একটা সিঙ্গেল ইনপুট পুরো এলসিএ রেজাল্ট পাল্টে দিতে পারে। এরপর আসছে আমাদের বাউন্ডারিজ, হোয়ার আর দ্য বাউন্ডারিজ, এটাকে বলা হয় সিস্টেম বাউন্ডারি। কারণ আমি বারবার বলছি একটা মানুষের পক্ষে কোন একটা প্রোডাক্টের কমপ্লিট লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে শেষ করে তার লাইফ টাইম এর মধ্যে শেষ করা সম্ভব না। সেজন্য আমাদের সব ক্ষেত্রে বাউন্ডারি কনসিডার করতে হয় যে আমি আসলে প্রোডাকশন ফেজ এরই কোন অংশটুকু নিয়ে কাজ করছি। যখনই আপনাদেরকে কেউ যদি এলসিএ করেন, যখনই আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনার এটা কি গ্লোবাল ডেটা সেটের জন্য সত্য কিনা কিংবা আপনার এটা কি পুরো প্রোডাকশন ফেজ এর জন্য সত্য কিনা, তখন আপনাকে কমপ্লিটলি বলে দিতে হয় যে আমার সিস্টেম এতটুকুই ছিল। আমি যা কথা বলছি সবকিছু হচ্ছে এই অংশটুকুর জন্য। আমি একটা স্ন্যাপচ্যাট নিয়ে কথা বলছি কিংবা আমি একটা নির্দিষ্ট অংশ নিয়ে কথা বলছি। ধরেন আমি যদি শুধুমাত্র কটন টি-শার্টের প্রোডাকশন ফেজ নিয়ে কথা বলি, তাহলে আমি যদি এগ্রিকালচারাল ফেজ, ইউজ ফেজ অথবা এই রিলেটেড অন্যান্য যে ফেজ গুলো সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রোডাকশন ফেজ নিয়ে কথা বলি, তখন আমার যখন অডিয়েন্স আমাকে প্রশ্ন করবে তখন আমার সব উত্তরগুলো হবে এটা নিয়ে যে আমার সিস্টেমের মধ্যে কিংবা আমার প্রোডাকশন ফেজ এর মধ্যে ঢোকার আগে এই ফেব্রিক গুলো আমার সিস্টেমে ঢোকার আগে ফেব্রিক গুলো কি হয়েছিল সেটা আমি জানি না। আমার সিস্টেম থেকে বের হয়ে ইউজ ফেজে যাওয়ার পরে এটা কি হবে সেটাও আমি জানি না, কারণ আমার সিস্টেম বাউন্ডারি শুধুমাত্র প্রোডাকশন ফেজ। সিস্টেম বাউন্ডারিতে ঢুকার সময় ইনপুট হিসেবে সে যা ঢুকেছে আমি সেটার উপরে কাজ করেছি। এরপর আসছে হোয়াট ডেটা ডু ইউ নিড? আপনি কোন ধরনের ডেটা প্রয়োজন আপনার ইনভেন্টরি অ্যানালাইসিস এর জন্য? এরপর আসছে বেশ কিছু অ্যাজাম্পশন আপনাকে তৈরি করতে হবে কিংবা বেশ কিছু অ্যাজাম্পশন আপনাকে ফিল্ড থেকে নিয়ে আসতে হবে যে যেগুলো আপনার ডেটা যখন আপনি সিস্টেমে দিবেন, কোন একটা ডেটাবেজে ইনপুট দিবেন কিংবা কোন একটা সফটওয়্যার ইনপুট দিবেন, তখন আপনার ডিসিশন মেক করতে
হেল্প করবে। কারণ ধরেন আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে গেলেন, কোনো একটা ওখানে গিয়ে ডেটা নিয়ে আসলেন যে ওয়াটার ওদের ডেইলি ধরেন সে ফর এক্সাম্পল ৫০ লিটার ওয়াটার লাগে। কিন্তু আপনি জানেন না যে ওদের ওয়াটারের সোর্সটা কি। গিয়েছিলেন কিংবা আপনি যখন ওই জায়গায় ছিলেন তখন হয়তো কারো কথাবার্তায় কিংবা কারো আচরণে আপনি বুঝতে পেরেছেন যে এদের নিজস্ব ওয়াটারের কোনো সোর্স নেই। তারা হয় সারফেস ওয়াটার আশেপাশে যে সোর্স আছে সেখান থেকে কালেক্ট করেন অথবা ডিপ টিউবওয়েল দিয়ে কালেক্ট করেন। সেক্ষেত্রে আপনার যে ইনপুটটা দিবেন ওখানে ইনপুট দেওয়ার আলাদা, আলাদা অপশনস আছে। এক ওয়াটারের জন্যই আপনার ১০০ ধরনের অপশনস তারা আপনাকে প্রোভাইড করবে সফটওয়্যার গুলো। যেটা কি গ্রাউন্ড ওয়াটার, এটা কি সারফেস ওয়াটার, এটা যদি সারফেস ওয়াটার হয় এটা কি নদীর পানি, এটা কি পুকুরের পানি, এটা কি আশপাশের অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল সোর্স ছিল কিনা এই যে পুকুরটা থেকে এরা পানিটা নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এজিউম করে নিতে পারেন কিংবা আপনি যদি ডিসিশনটা ওভাবে মেক করতে পারেন তাহলে আপনার ডেটা কালেকশনের পরে ডেটাটা ইনপুট দিতে সুবিধা হবে। না হয় আবার আপনাকে ওই জায়গায় কাজ স্টপ রেখে আবার ফিল্ডে যেতে হবে, আবার ওই প্রোডাকশন ওই ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করতে হবে ওই প্রোডাক্টের ব্যাপারে। এটা দেখা যাবে যে প্রচুর টাইম কনজিউম করে। আর দেয়ার এনি লিমিটেশনস, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী সবচেয়ে বড় লিমিটেশনস হচ্ছে আপনাকে কেউ কোনো ডেটা দিবে না। এলসিএ সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে এলসিএ প্রচুর ডেটা কনজিউম করে। ডেটা ছাড়া এলসিএ কোনো কাজ করতে পারে না, ডেটা ছাড়া এলসিএ কোনো ডিসিশন মেক করতে পারে না। এবং বাংলাদেশের ডেটা মানে মানুষজন পারলে দেখা যায় যে তাদের জায়গা জমি সম্পত্তি যদি চান হয়তো ওইটাও দিয়ে দিবে, কিন্তু ইন্ডাস্ট্রি গুলো ডেটা দিবে না। এই ব্যাপারে তথ্য অধিকার আইনও কোনো সহযোগিতা আপনাদেরকে করতে পারবে না আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী। কোনোভাবেই তারা কোনো প্রকারে আপনাকে কোঅপারেট করতে রাজি না। যখনই শুনবে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, যখনই শুনবে যে আপনি এই এগুলো দিয়ে রিসার্চ করবেন, সেক্ষেত্রে যেটা আপনাদেরকে সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে যে আপনাকে ওনাদের বিশ্বাসটা অর্জন করতে হবে। এমন ভাবে করতে হবে যেন আপনি যদি ওই জায়গায় নাও থাকেন ওভার দ্য ফোন কিংবা আপনার কোনো প্রতিনিধি গেলেও যেন উনি ডেটাটা আপনাকে প্রোভাইড করে। সেক্ষেত্রে যেটা করতে হয় প্রথমেই কোনো ইন্ডাস্ট্রিতে গেলে কিংবা কোনো ডেটা কালেকশনের শুরুতেই ওনাদেরকে এভাবে আশ্বস্ত করতে হয় যে কোথাও আপনার ইন্ডাস্ট্রির নাম কিংবা আপনার প্রতিষ্ঠানের নাম আমরা পাবলিশ করব না। ২ নাম্বার বলতে হয় যে আমার ডেটাটা আমি শুধুমাত্র রিসার্চ পারপাসে ইউজ করব। কোনো ইকোনমিক পারপাসে কিংবা কোনো ধরনের আপনি কাছে যে ডেটাটা আছে সেটা আপনি কখনো কোথাও সেল করবেন না বা কোনো কোথাও এমনভাবে লিক করবেন না যেন তার প্রতিষ্ঠানের যে রেপুটেশন আছে সেটা নষ্ট হয়। তার প্রতিষ্ঠানের ডেটা দিয়ে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা আপনি পাবলিশ করবেন। কিন্তু তার প্রতিষ্ঠানের নাম আপনি পাবলিশ করবেন না। এ ধরনের ডেটা কনফর্মিটি একটা ডিক্লারেশন দিতে হয় শুরুতে। যেকোনো জায়গায় গেলেই আপনারা সামনে হয়তো ডেটা কালেক্ট করতে যাবেন প্রজেক্টের কাজে। সেক্ষেত্রে আপনারা যদি ইনস্টিটিউট থেকে একটা লেটার নিয়ে যান কিংবা আপনার সুপারভাইজারের কাছ থেকে যদি এ ধরনের ডকুমেন্টস নিয়ে যান যে আপনার এটা শুধুমাত্র রিসার্চ পারপাসে ইউজ হবে এবং আপনি কখনোই এই ডাটা কোথাও পাবলিশ করলেও ওদের নাম প্রকাশ করবেন না কিংবা এই ডাটাটা যে ফর্মে আছে সে ফর্মে প্রকাশ করবেন না। র ডাটা কোথাও পাবলিশ হবে না। এই ধরনের যদি তাদেরকে আশ্বস্ত করতে পারেন তারা হয়তো এরপরে আপনাকে কোঅপারেট করতেও পারে। এরপরের ধাপ হচ্ছে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। আমাদের যে ডেটাটা আমরা পেলাম সেই ডেটাটা আসলে কিছু সংখ্যা মাত্র। এই সংখ্যাটাকে আমরা যখন দেখতে চাই যে আমার পরিবেশের উপর, আমার সোসাইটির উপর, আমার ইকোনমিক সিস্টেমের উপর কি ধরনের প্রভাব পড়ছে, সেটাই হচ্ছে আমাদের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা যেভাবে করা হয় যে আমি এর আগে বলছিলাম যে আমার অডিয়েন্সটা খুব জরুরি এক্ষেত্রে। কারণ আমাদের লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে ইমপ্যাক্টটা গণনা করা হয় সেটা ২ ভাগে করা হয়। একটা হচ্ছে মিড পয়েন্ট ক্যাটেগরিতে, একটা হচ্ছে এন্ড পয়েন্ট ক্যাটেগরি। মিড পয়েন্ট ক্যাটেগরিটা কি? মিড পয়েন্ট ক্যাটেগরি হচ্ছে 18 টা ক্যাটেগরি। 18 টা ক্যাটেগরির মধ্যে থাকে যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কেমন, ওজোন ডিপ্লেশন লেভেল কেমন আছে, ইউট্রিফিকেশন পটেনশিয়াল কেমন। তো যে এই খটর-মটর কথাগুলো, এই কথাগুলো হয়তো সবাই বুঝবে না বা সবার বোঝার দরকারও নেই। একজন ইন্ডাস্ট্রির মালিক যখন আপনাকে একটা ধরেন আবার সে কটন টি-শার্টের কথায় যায়, কোন একটা কটন টি-শার্ট প্রোডিউস করে এমন কোন গার্মেন্টস যদি আপনাকে বলে যে আমার কোম্পানির জন্য আপনি একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে দিবেন, করে দিয়ে আমি দেখতে চাই আসলে আমার এখানে কোন জায়গায় ড্রব্যাকস গুলো আছে, কোথায় ঘাটতি আছে সেটা আমি ওভারকাম করতে চাই। তো সেখানে গিয়ে যদি আপনি বলেন যে না আপনার এই প্রোডাক্টের
যখন আপনি ডাইং করছেন, ডাইং এর ক্ষেত্রে আপনার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক হাই আসছে। উনি এটা কিছুই বুঝবেন না। উনাকে যখন আপনি বলবেন যে ইউট্রিফিকেশন পটেনশিয়াল অনেক হাই এসছে, আপনারা এটা করতে পারবেন না, আপনারা এখানে ডাই চেঞ্জ করেন কিংবা আপনার কেমিক্যাল চেঞ্জ করেন, উনি কিছুই বুঝবেন না। আপনি যখন এই কথাটা আপনার অডিয়েন্সকে বলছেন, যে অডিয়েন্সটা এই সম্পর্কে জানে যে 18 টা মিড পয়েন্ট ক্যাটেগরি আছে, এটা অন্তত জানে। এ ধরনের একটা খুবই মানে এম্বারাসিং সিচুয়েশন এ আমি পড়েছি, বারবারই পড়েছি। অনেক রিনাউন্ড আমাদের অনেক সিনিয়র স্যাররাও হয়তো মানে আমাদের ইনস্টিটিউটের না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, উনারা এখন এলসিএ জানেন না। উনারা হয়তো নাও মানে উনাদের ফিল্ড না এটা। সেক্ষেত্রে তখন আমাদেরকে ওভাবেই উনাদের মতো করে এটা ব্যাখ্যা করতে হয়। আমি যখন ওখানে গিয়ে বলব যে, "স্যার শুনেন এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক হাই। সেজন্য এই প্রোডাক্টটা আমাকে ডিসকার্ড করতে হবে।" তখন উনি এটা বুঝবেন না। তখন উনাকে বোঝানোর জন্য আমাদের আরেক ক্যাটেগরি আছে। সেটা হচ্ছে এন্ড পয়েন্ট ক্যাটেগরি। এন্ড পয়েন্ট ক্যাটেগরিতে যেটা বলে যে, আমার এই যে 18 টা ক্যাটেগরির যে ইমপ্যাক্টটা, এই ইমপ্যাক্টটাকে আমরা গ্রসলি ৩ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার হিউম্যান হেলথ এর উপর কি ইমপ্যাক্ট পড়ছে। একটা হচ্ছে আমার টোটাল রিসোর্স এর উপর কি ইমপ্যাক্ট পড়ছে, কত টাকার ক্ষতি হচ্ছে। আরেকটা হচ্ছে আমার ইকোলজির উপর কি ইমপ্যাক্ট ফেলছে। আমার কি পরিমাণ স্পিসিস পার ইয়ারে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে এই প্রোডাক্টের জন্য। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি আমাকে শুনছেন? Yes, ma'am. Yes, ma'am. কোনো Yes, কোয়েরিজ ma'am. আছে এই ইমপ্যাক্ট ক্যাটেগরি নিয়ে? মিড পয়েন্ট Yes, ma'am. লেভেল ওটা একটু দিতেন। মিড পয়েন্ট আর এন্ড পয়েন্ট কোয়েশ্চেন ক্লিয়ার না। ম্যাম আপনি মিড পয়েন্ট বা এন্ড পয়েন্ট নিয়ে কিছু একটা বলেছিলেন, ওটা কিসের আন্ডারে ছিল বা কোথা থেকে এটা ওটা হচ্ছে কাউন্ট? ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের আন্ডারে। ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা আমরা দুভাগে করতে পারি। একটা হচ্ছে মিড পয়েন্ট ইন্ডিকেটর দিয়ে, একটা হচ্ছে এন্ড পয়েন্ট ইন্ডিকেটর দিয়ে। মিড পয়েন্ট ইন্ডিকেটর গুলো হচ্ছে যেমন গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল 18টা আছে মিড পয়েন্ট ইন্ডিকেটর। এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ডিটেইল করব। আজকে হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স বলে যাচ্ছি আমি। 18টা মিড পয়েন্ট ইন্ডিকেটর আছে, এগুলোর মধ্যে আমরা সচরাচর যেগুলো শুনে থাকি যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, ইউট্রিফিকেশন পটেনশিয়াল, ওজোন ডিপ্লেশন, এগুলো হচ্ছে ওই মিড পয়েন্ট ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যায়। কিন্তু এন্ড পয়েন্ট ইন্ডিকেটর যেটা বলে যে মোটা দাগে 3টা ভাগে, যেমন এনভায়রনমেন্টের উপর কি ইমপ্যাক্ট, সোসাইটির উপর কি ইমপ্যাক্ট, ইকোনমির উপর কি ইমপ্যাক্ট, এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমাদেরকে এন্ড পয়েন্ট ইন্ডিকেটর গুলো দিয়ে বলতে হবে। কারণ এখানে এন্ড পয়েন্ট ইন্ডিকেটর গুলো দিয়ে আসলে বোঝা যায় যে আমার হিউম্যান হেলথের উপর কি ধরনের প্রভাব পড়ছে, যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশনের ফলে ওখানে যেটা বলে হিউম্যান হেলথের উপর যে ইমপ্যাক্টটা, সেটার মেজারমেন্টের যে ইউনিট সেটাকে ডালি বলা হয়, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। যে একজন মানুষের জীবনের কত দিন নষ্ট হয়ে যাচ্ছে এই প্রোডাক্টের প্রোডাকশনের কারণে, কিংবা এই প্রোডাক্টের যে ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশের উপর তার কারণে। এরপর আসছে যে আমার এটা কি পরিমাণ রিসোর্সের ক্ষতি করছে, সেটা আমরা মেজার করি যে কত ডলার আমার পার ইয়ার ক্ষতি হচ্ছে এটা দিয়ে। এরপর সেটা ইকোনমি মানে ইকোলজির উপর কি ধরনের প্রভাব ফেলছে, সেটা আমরা মেজার করি কত স্পিসিস পার ইয়ারে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে এই ইউনিট দিয়ে। এগুলো নিয়ে আমরা আবার ডিটেল পরের ক্লাসে কথা বলবো। এরপর আসছে ইন্টারপ্রিটেশন। আপনার উদ্দেশ্য সৎ, যে আপনি ঠিক করে রেখেছেন আপনার যে প্রোডাক্টে এলসিএ করবেন সেটা কেন করবেন, কাদের জন্য করবেন, কিছু ডেটা নিলেন, কিছু ফাংশনাল ইউনিট ঠিক করলেন, আপনার বাউন্ডারি ঠিক করলেন যে আমি এই অংশটুকুর জন্য আমার এলসিএটা করব। আপনার কোন কোন ডেটা লাগবে সেটা আপনি জানেন, কি কি অ্যাজাম্পশন আপনাকে করতে হবে সেটাও আপনি জানেন, আপনি আপনার লিমিটেশনস গুলো জানেন। তার মানে হচ্ছে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কোন জায়গায় আছে, আপনার কি কি এজিউম করতে হচ্ছে সেগুলো আপনি জানলেন। এরপর আসছে আপনি এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে ইমপ্যাক্ট বের করে ওই ইমপ্যাক্টটাও অ্যাসেস করে ফেললেন যে এই ইমপ্যাক্ট পড়ছে, এই ইমপ্যাক্ট গুলো এনভায়রনমেন্টের এই ধরনের ইমপ্যাক্ট, ইকোনমির উপর এত ডলারের ইমপ্যাক্ট, সোসাইটির উপর কি ধরনের ইমপ্যাক্ট, হিউম্যান হেলথের উপর কি ধরনের ইমপ্যাক্ট, বায়োডাইভার্সিটির উপর কি ধরনের ইমপ্যাক্ট, সবকিছু আপনার শেষ। এখন আসছে ইন্টারপ্রিটেশন। এটা দিয়ে আমি কি করব? আমার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক হাই, তা আমি এখন কি করব? আমার হিউম্যান হেলথের উপর অনেক বাজে প্রভাব পড়ছে, তাহলে আমি এখন কি করব? এলসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্টারপ্রিট করা। এবং এখানেও আবার সেই প্রথম কথাই আসে যে আপনার অডিয়েন্স কারা সেটার উপর ডিপেন্ড করে আপনি
আপনার ইন্টারপ্রিটেশনের ভাষাটা সেরকম হবে যে আপনি কাকে বলছেন, তার দৌড় কতটুকু, তিনি কোন ডিসিশন মেক করলে এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্টটা কেমন কমবে, সেটা আপনাকে আপনার অডিয়েন্স বুঝে ইন্টারপ্রেট করতে হবে। আমরা যখন সায়েন্টিফিক আর্টিকেলস লিখবো তখন যেভাবে ইন্টারপ্রেট করব, আমরা যখন কোনো একটা সোসাইটিতে এটা প্রেজেন্ট করব নিশ্চয়ই সেভাবে আমরা সেখানে ইন্টারপ্রেট করব না। আবার একই রেজাল্ট যখন আমরা কোনো ধরেন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে কিংবা মিনিস্ট্রি লেভেলে পলিসি মেকিং এর ক্ষেত্রে যখন প্রেজেন্ট করব তখন আমরা সেভাবে ইন্টারপ্রেট করব না, কারণ এখানে যারা ডিসিশন মেক করবে, এখানে যারা আমার অডিয়েন্স আছেন, এখানে যারা আমার স্টেক হোল্ডার্স আছেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল এবং আমার বোঝানোর ক্ষমতা দুটো সিঙ্ক যদি করে, তাহলে হয়তো আমার এই যে এলসিএ যে এতক্ষণ ধরে করলাম, এত এত ডেটা নিলাম, এত এত অ্যানালাইসিস করলাম, এত এত সফটওয়্যার ইউজ করলাম, এত এত রেজাল্ট বের করলাম, সেগুলো আলটিমেটলি কোনো একটা মানে আলোর মুখ দেখবে। কারণ আমি হয়তো অনেক যুদ্ধ করে, অনেক চিৎকার চেঁচামেচি করে বের করলাম যে আমার এই প্রোডাক্টটা তৈরি করার জন্য ইউটিফিকেশন পটেনশিয়াল অনেক হাই এসছে। আপনি রেডি করলেন, আপনার ডেটাটা তৈরি হলো, আপনার রেজাল্টটা তৈরি হলো, কিন্তু এটা যদি আপনি ঠিক করে ইন্টারপ্রিট করতে না পারেন, কেন আপনার ইউটিফিকেশন পটেনশিয়াল বেশি আসছে, এটা পেছনের কারণ কি, এই ডিসিশনটা যদি আপনি না দিতে পারেন, যদি আপনি টেক হোম মেসেজ না দিতে পারেন আপনার অডিয়েন্সকে, তাহলে আগের যে 3টে স্টেপে কাজ করেছেন পুরো কাজে বৃথা। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। আমার ইন্টারপ্রিটেশন ঠিক আছে আপনাদের কাছে? বেশি কঠিন মনে হচ্ছে এলসিএ? যারা যারা এলসিএ টপিক নিয়েছে তারা মনে হয় আজকের পরে টপিক চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইন্টারপ্রিটেশনের যেটা কনক্লুশন, সেটা হচ্ছে হোয়াট কনক্লুশন ক্যান ইউ ড্র ফ্রম দ্য স্টাডি। আমি যে এলসিএ করলাম সেটার কনক্লুশনটা কি, আমার টেক হোম মেসেজটা কি, এবং আমি কি রিকমেন্ডেশন মেক করছি। কারণ এলসিএটা করাই হয় ডিসিশন মেক করার জন্য। কোনো দুটো সিমিলার প্রোডাক্টের মধ্যে আমি যখন কনফিউজড হয়ে যাই যে আমার কোন প্রোডাক্টটা কেমন, কিংবা কোনো একটা প্রোডাক্টের দুইটা ফেজের মধ্যে যখন আমি কনফিউজ হয়ে যাই যে কোন ফেজের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বেশি আসছে, তখন হচ্ছে আমার এলসিএটা করা হয়। এবং আমার ক্ষেত্রে আমার এলসিএ কখনো বলে না যে কোনো প্রোডাক্ট খারাপ, এলসিএ কখনো বলে না যে আমার প্রোডাক্ট কি গ্রিন। এলসিএ সবসময় আপনাকে কম্পারেটিভ একটা রেজাল্ট দিবে যে এটা মোর ইকো ফ্রেন্ডলি, এটা মোর সাস্টেনেবল, এটা মোর গ্রিন, এই ধরনের কথা বলে। এলসিএ কখনো ক্লিয়ার কাট বলে না যে আপনার প্রোডাক্ট এ খারাপ, আপনি এটাকে ডিসকার্ড করে দেন। এলসিএ সবসময় বলে যে প্রোডাক্ট এর কোন ফেজে কি সমস্যা আছে এবং ওই সমস্যা যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে, এবং যদি ওভারকাম করার চেষ্টা করেন তখন আপনাকে কি করতে হবে, এইটুকু রিকমেন্ডেশন এলসিএ দিতে পারে। এলসিএ কখনো কোনো কমপ্লিট ডিসিশন মেক করে না, এলসিএ কখনো কমপ্লিট কোনো কনক্লুশনে আসে না, এলসিএ সবসময় কম্পারেটিভ অ্যানালাইসিস করে। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কোন একটা কাঠের পেন্সিল এবং মেকানিক্যাল পেন্সিলের মধ্যে যদি আমরা কম্পারিজন দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের গোল এন্ড স্কোপ কি? গোল হচ্ছে দুইটা রাইটিং যে ইনস্ট্রুমেন্টস আছে আমাদের ক্লাসরুম ইউজের, এই দুটাকে কম্পেয়ার করা। স্কোপ যেটা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ট্রান্সপোর্টেশন ফেজের জন্য যে এলসিএটা সেটা করছি, কারণ আমাকে সিস্টেম বাউন্ডারি সবসময় বলে দিতে হবে যে আমি কোন অংশটুকুর জন্য আমার এলসিএটা খাটবে। তো সেক্ষেত্রে প্রথমে যে কাঠের পেন্সিল আছে সেটার যে কাঠটা দরকার আমার, সেটা আমি ফরেস্ট থেকে নিয়ে আসলাম। ফরেস্ট থেকে এনে যে লাম্বার মিল আছে সেখানে আনলাম। লাম্বার মিল থেকে এটা ম্যানুফ্যাকচারিং ফেজে গেল, সেখান থেকে এটা রিটেইলার যারা এটা সেল করবেন তাদের কাছে গেল, এরপর এটা আমার কাছে আসলো যে এটা ইউজ করব। ইউজ করার একটা ফেজে গিয়ে সেটাকে শার্প করতে হবে, শার্প করার পরে আবার ইউজ করব, এরপরে সেটা তার লাইফ শেষ, তাকে আমরা ল্যান্ডফিলে ডাম্প করে দিলাম। এটা হচ্ছে আমার যে লিনিয়ার ইকোনমিতে যখন পেন্সিলের এলসিএ করছি, কাঠের পেন্সিলের এলসিএ করছি, সেক্ষেত্রে আমরা যখন লাম্বার মিল থেকে ম্যানুফ্যাকচারিং ফেজে যাচ্ছি, সেখানে শুধুমাত্র পেন্সিলের কাঠটাই আমার লাগছে না, সেই সাথে আরো বেশ কিছু ইনপুট লাগছে। যেমন পেন্সিলের সাথে ইরেজার থাকে সেটা কিছু গ্রাফাইট থাকে যেটা আমার লেখার জন্য মূলত দায়ী, যেটা দিয়ে আমি আসলে লিখি।
এরপর পেন্সিলটা তৈরি হওয়ার পর এটার প্যাকেজিং একটা ফেজ আছে, ব্রাশিং একটা ফেজ আছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ট্রান্সপোর্টেশন স্টেপস আছে। যেমন ফরেস্ট থেকে লাম্বারটা যখন লাম্বার মিলে যাচ্ছে, এর মাঝখানে একটা ট্রান্সপোর্টেশন আছে। লাম্বার মিল থেকে যখন ম্যানুফ্যাকচারিং যে জায়গায় হয় সেখানে যাচ্ছে, সেখানে একটা ট্রান্সপোর্টেশন ফেজ আছে। ম্যানুফ্যাকচার হওয়ার পরে যারা রিটেইলার আছেন, যারা এটা সেল করবেন, কিংবা ম্যানুফ্যাকচারিং এর পরে যারা এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিবেন, তাদের কাছে যাওয়ার জন্য আলাদা আলাদা ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয়। আবার রিটেইলারদের কাছ থেকে আমি যে ইউজার, সে যখন এটা কিনে নিয়ে আসছি, কিনতে যখন যাচ্ছি, তখন একটা ট্রান্সপোর্টেশন থাকবে। কিনে যখন আবার আমার যে জায়গায় আমি থাকি, যেখান থেকে আমি গিয়েছিলাম, সেখানে যখন ফিরে আসছি, তখন একটা ট্রান্সপোর্টেশন থাকে। আবার ইউজ ফেজের পরে আমি যখন এটাকে ডাম্প করতে যাচ্ছি, আমি যখন আমার বাসায় ডাম্প করে দিচ্ছি, ডাম্প করার পরে এই ওয়েস্টেজটা যখন আবার আমার ল্যান্ডফিলে যাচ্ছে, সেটার মাঝখানে একটা ট্রান্সপোর্টেশন থাকে। যখন আমি ট্রান্সপোর্টেশন, শুধুমাত্র ট্রান্সপোর্টেশন ফেজেরও যখন এলসিএ করতে চাই, দেখেন এখানে কতগুলো ট্রান্সপোর্টেশন। শুধুমাত্র কাঠের যে বাইরের অংশটুকু, সেই অংশটুকুই না পেন্সিলের, সেই সাথে রাবার, গ্রাফাইট, প্যাকেজিং, ব্রাশ, এগুলো আলাদা আলাদা আবার সাপ্লাই চেন আছে, আলাদা আলাদা ট্রান্সপোর্টেশন আছে। এরপর যদি আমাদের আরেকটা কাউন্টার পার্ট মেকানিক্যাল পেন্সিলের কথা ধরি, সেক্ষেত্রে আবার এটা যে পলিইথিলিন, পলিপ্রোপিলিন যেটা আছে, যেগুলো প্লাস্টিক পলিমার তৈরি করার জন্য প্রয়োজন হবে আমাদের, যে বাইরের যে অংশটুকু, এই অংশটুকুর জন্য সেটা, সেই সাথে অয়েল, এই দুটো মিলে আমার ম্যানুফ্যাকচারিং ফেজের ইনপুট হিসেবে ঢুকবে। ইনপুট এর সাথে আবার আমার সাইড প্রোডাক্ট হিসেবে, সাইড ইনপুট হিসেবে রাবার যাবে, গ্রাফাইট যাবে, প্যাকেজিং যাবে, আবার ওই যে স্প্রিং যেটা দিয়ে আমি নিবগুলোকে নিয়ে আসবো বা ভিতরে ঢুকিয়ে দিব মেকানিক্যাল পেন্সিলের, সেটা যাবে। এবং সবকিছুরই আলাদা আলাদা ট্রান্সপোর্টেশন ফেজ থাকছে। আচ্ছা, এখন আমার ফাংশন এন্ড ফাংশনাল ইউনিট, যেটা আমরা ডাটা কালেকশনের জন্য প্রয়োজন। এখানে আমার ফাংশন কি? ফাংশন হচ্ছে লেখাটা, যে আমি লিখবো। পেন্সিলের মূল কাজ হচ্ছে লেখা। এই লেখাটাকে আমি কিভাবে ফাংশনাল ইউনিটে কনভার্ট করছি? আমি এই পেন্সিলটা দিয়ে কতটুকু অংশ লিখছি, কত মিটার লিখছি, অতটুকু, ধরেন 1 মিটার লিখবো। 1 মিটার লেখার জন্য আমার কাঠের পেন্সিলের কি পরিমাণ ইউজ হচ্ছে, কতটুকু লাগছে, কতটুকু গ্রাফাইট ইউজ হচ্ছে সেটা, এবং আমার মেকানিক্যাল যে পেন্সিলটা আছে সেটার কি পরিমাণ গ্রাফাইট ইউজ হচ্ছে, সেটা যদি আমি বের করতে পারি, সেটা যদি আমি এলসি করি এবং সেটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে হয়তো আমার যে উদ্দেশ্য, আমার যে গোল ছিল, সেটা আমি ফুলফিল করতে পারবো। তার মানে হচ্ছে ফাংশন আমাকে কোন একটা সিস্টেমে সার্ভিস প্রোভাইডেড বাই সিস্টেম, যে আমার যে পেন্সিলটা, সেটা যে সার্ভিসটা আমাকে দিচ্ছে, যেমন রাইটিং, সেটাই হচ্ছে এটার ফাংশন। এবং ফাংশনাল ইউনিট হচ্ছে আমি আমার ফাংশনকে কোন একটা নাম্বার ভ্যালু দেয়া, কোন একটা কোয়ান্টিটিভ ভ্যালু দেয়া, যেটা দিয়ে আমি আসলে মূলত কম্পেয়ার করতে পারবো। ফাংশন ইউনিট অ্যালাউস কম্পারিজন বিটুইন প্রোডাক্টস, ইটস দ্য রেফারেন্স পয়েন্ট। কোন একটা, ধরেন আমাদের মধ্যে যে কম্পারিজনটা, সিজিপিএ দিয়ে যে কম্পারিজনটা, সেটা কেন করা হয়? এই যে সিজিপিএ তো একটা সংখ্যাই মাত্র, কারো সিজিপিএ 4, কারো সিজিপিএ 3, কারো সিজিপিএ 3.5, এটা নিয়ে আমরা এত যুদ্ধটা কেন করি? এটা হচ্ছে একটা ফাংশনাল ইউনিট, আর এখানে ফাংশনটা হচ্ছে রেজাল্ট। এরপর আসছে আমার ডেটাগুলো, ইনপুটস। আমার কিছু ম্যাটেরিয়ালস লাগে, কিছু এনার্জির ইনপুটস লাগে, এবং কিছু লেবার লাগে, সেটা মেকানিক্যাল সাপোর্ট হোক, হিউম্যান সাপোর্ট হোক, কিছু লেবার লাগে। তারপর আসছে আমার আউটপুটস, যেগুলো আমার সিস্টেম থেকে বের হয়ে আসে। ইনপুটস গুলো হচ্ছে যেগুলো আমি সিস্টেমের ভিতর দিই কোন একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। সেটা র ম্যাটেরিয়াল হতে পারে, সেটা ম্যাটেরিয়ালস, অন্যান্য ম্যাটেরিয়ালস হতে পারে, সেটা আমার যেমন কাঠের পেন্সিলের ক্ষেত্রে সেটা প্রথমে কাঠ ছিল, এরপরে সাপোর্টিং অন্যান্য র ম্যাটেরিয়ালস ছিল, এরপরে আমার কিছু এনার্জির প্রয়োজন হয়েছে ম্যানুফ্যাকচারিং ফেজে গিয়ে, আবার কিছু লেবারের প্রয়োজন হয়েছে, যে কাঠগুলো বন থেকে কেটে, গাছগুলোকে বন থেকে কেটে যখন ট্রান্সপোর্ট করে এনে লাম্বার মিলে দিচ্ছিল, তখন কিছু লেবার প্রয়োজন ছিল, আমার কিছু সাপোর্টের প্রয়োজন ছিল। এরপর আসছে আমাদের আউটপুটস, যেটা আমার সিস্টেম থেকে বের হয়। যেমন আলটিমেটলি আমার যে পেন্সিলটা তৈরি হলো, সেটা একটা প্রোডাক্ট,
এরপর আছে পেন্সিলটা তৈরি হওয়ার সাথে কিছু বাই প্রোডাক্টও তৈরি হয়েছে, যেমন পেন্সিলের কিছু কাট আউট অংশ হয়তো বের হয়েছে, যে ইরেজারটা ছিল সেটা কিছু কাট আউট অংশ বের হয়েছে, মেকানিক্যাল পেন্সিলের কিছু স্প্রিং সেগুলো বের হয়েছে, এই ওয়েস্টেজ ম্যাটেরিয়াল গুলো বের হয়েছে কিছু। এরপরে আসছে আমাদের সিস্টেমের যে ইমিশনস গুলো, কিছু পার্টিকেল হয়তো এয়ারে মিশে গেছে, কিছু পার্টিকেলস হয়তো আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিংবা কিছু আমাদের ইফ্লুয়েন্ট তৈরি হয়েছে, কিছু বাই প্রোডাক্ট বা কো প্রোডাক্ট তৈরি হয়েছে। এগুলো হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করব কিংবা ডেটা কালেক্ট করব তখন কনসিডার করতে হবে। ডেটা কালেকশন লাইফ সাইকেল ইনভেন্টরি অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখতে হয় যে এটা খুবই টাইম সেন্সিটিভ। লাস্ট 5 বছর এখনকার সময় যে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এই সময়ের জন্য আসলে 5 বছরটাও খুব লম্বা সময় হয়ে যায়, যে এত লম্বা সময়ের জন্য আসলে ডাটাটা ভ্যালিড থাকে না। তারপরও আমরা কনসিডার করি যে লাস্ট 5 বছরের ডেটা আমরা কনসিডার করতে পারি। আমরা কোন জায়গার জন্য ডেটাটা নিচ্ছি, সেটা কি আমার লোকাল ডেটা, সেটা কি আমার রিজিওনাল ডেটা, সেটা কি আমার গ্লোবাল ডেটা, সেটা কি জিওগ্রাফি কোনো কনস্ট্যান্ট আছে কিনা, কিংবা আমার যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি সে প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হলে কি ধরনের ইনপুট যায়, কি ধরনের র মেটেরিয়াল আমি ইউজ করি। সেম প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে তৈরি হয়, সেটা যদি চায়নাতে তৈরি হয়, তাহলে তার জিওগ্রাফিক লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই প্রোডাক্টের যে ইনপুটস গুলো, ওই প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালস গুলো, ওই প্রোডাক্টের যে এনার্জি সোর্স গুলো সবই চেঞ্জ হয়ে যাবে। কারণ বাংলাদেশের ইলেকট্রিসিটির যে কান্ট্রি মিক্স সেটা এবং ইন্ডিয়ার ইলেকট্রিসিটির যে কান্ট্রি মিক্স সেটা সেম না। সেজন্য সবসময় এটা কনসিডারেবল হতে হবে যে আমি কোন লোকেশনের জন্য আমার ডেটাটা কালেক্ট করছি, আমি কোন লোকেশনের জন্য আমার ডেটাটা অ্যানালাইসিস করছি। এরপর আসে টেকনোলজি, যে আমি আমার যে টেকনোলজি অ্যাভেলেবেল আছে সেই টেকনোলজি দিয়ে আমি করছি কিনা, কিংবা আমার ওই টেকনোলজিটা দিয়েই আমার এই প্রোডাক্টটা তৈরি হয়েছিল কিনা। কারণ 5 বছরের টেকনোলজিক্যাল চেঞ্জটা খুব দ্রুত হয়। আমার এখনকার যে সময়টা সে সময় খুব দ্রুত টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার যে ডেটাটা আমি যখন কালেক্ট করেছিলাম সেটার এটা অ্যানালাইসিস করতে কনসিডারেশনে রেখে তারপর অ্যানালাইসিস করতে হবে। এরপর আসছে রিপ্রেজেন্টেটিভনেস, যে আমার ইন্টারেস্টটা আমার পপুলেশনের কাছে এটা রিপ্রেজেন্ট করতে পারছি কি। আমি যে উদ্দেশ্যে বলে রিপ্রেজেন্ট করছে কিনা। এরপর আসছে কনসিস্টেন্সি আছে কিনা। হয়তো দেখা গেল যে, যেমন এটা নিয়ে আমাদের খুব একটা মজার অভিজ্ঞতা আছে আমার থিসিসের ক্ষেত্রে। যেটা হয়েছিল যে আমরা কটন নিয়ে কাজ করছিলাম, বাংলাদেশের কটন প্রোডাকশন নিয়ে, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ কটন ইন বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমরা ডেটা কালেকশনের জন্য মানে প্রতিদিন হয়তো একদিন এক জেলায় ছিলাম, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, আমরা টানা 5 দিন 5 জেলায় ছিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কোনো একটা জায়গায় কোনো একটা জেলায় বলছিল যে ওনারা কটন প্রোডাকশনের জন্য এগ্রিকালচারাল ফেজে 40 থেকে 50 কেজি জিপসাম ইউজ করে, যেটা বাকি 4 জেলার কোথাও এটা বলেনি, কিংবা এটা হচ্ছে আউটলায়ার। কিন্তু এটা যে আউটলায়ার সেটা বের করার জন্য আমাদেরকে তো আগে কনসিস্টেন্ট ডেটাটা কালেক্ট করতে হয়েছে। পরে যখন আমরা অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখছি যে আসলে শুধুমাত্র স্পেসিফিক ওই পার্সনের ডেটা ছাড়া বাকি সব পার্সনের ডেটায় মানে আশেপাশেই আছে, এমন না যে 40-50 কেজি। কারো হয়তো 7 কেজি, কারো হয়তো 5 কেজি, কারো হয়তো 3 কেজি, কিন্তু এত বড় গ্যাপ কোথাও নেই। তার মানে হচ্ছে যে তার ডেটাটাতে ভুল আছে, কিংবা তার ডেটা যে কালেক্ট করেছে সেখানে ভুল আছে। সুতরাং যে আমার যে প্রসেসটা, আমার যে প্রসিডিউরটা সেটার সাথে কনসিস্টেন্সি আছে কিনা সেটা আমাকে কনসিডারেশনে রাখতে হবে। এরপর আসছে আমি যে ডেটাটা নিয়ে কাজ করছি সেটা রিপ্রোডাক্টিভ কিনা, যে রিপ্রোডিউসিবিলিটি আছে কিনা, যে আমার ডেটাটা দিয়ে আমি যেভাবে কাজ করেছি বা আমি যেভাবে কাজ করছি সেভাবে সেই প্রসিডিউর ফলো করে, সেই মেথডস ফলো করে অন্য একজন কাজটা করতে পারবেন কিনা। আমি এমন কোনো মানে রকেট সায়েন্স হিসেবে কাজটা করব না, কিংবা আমি এমন কোনো ডেটা, আমি এমন কোনো টুলস ইউজ করব না যেটা অন্য একজন এসে কোপ করতে না পারে, অন্য একজন এসে বুঝতেই না পারে যে আসলে এখানে হলোটা কি। নেভার ফরগেট প্রিসিশন, দ্য কনসিস্টেন্ট রিপ্রোডাক্টিবিলিটি অফ এ মেজারমেন্ট, যে আমার মেজারমেন্টটা আমি যেভাবে করছি, আমি যেভাবে অ্যানালাইসিস করছি, আমি যেভাবে
ডেটাটাকে কনসিডার করছি সেটা কনসিস্টেন্ট কিনা, সেটা আমার পরের জন কিংবা আমার পরে 5 বছর পরে অন্য কোনো রিসার্চার এটা আবার রিপ্রোডিউস করতে পারবেন কিনা। এরপর আসছে কমপ্লিটনেস, যে আমার যে স্কোপ গুলো আছে, আমি যে গোলে কাজটা শুরু করেছিলাম সেটা সবগুলো এরিয়া কভার করেছি কিনা। সেজন্য আমরা বারবার বলি যে এটা স্ন্যাপচ্যাট। তার মানে এমন না যে আমি এটা পুরো লাইফ সাইকেলে সবগুলো এরিয়া কভার করব। আমি যে সিস্টেম বাউন্ডারিটা ডিফাইন করে দিয়েছি, আমি যে বলছি যে আমি শুধু প্রোডাকশন ফেজের কাজ করছি, আমি শুধু বলছি আমি শুধু ট্রান্সপোর্টেশন ফেজের কাজ করছি, আমি সেই ট্রান্সপোর্টেশন ফেজের সবগুলো এরিয়া কভার করতে পেরেছি কিনা। বোঝাতে পারলাম? শুনছেন আপনারা নাকি আমি নিজে বকবক করে যাচ্ছি? ইয়েস ম্যাম। তাহলে নিজেরা নিজেরা একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে ফেলবেন। আপনাদের জন্য দিলাম পেপার প্লেট আর চায়না প্লেট, যেটা আপনারা বাসায় ইউজ করেন সব সময় বা রিইউজ করেন। সেটার ক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন যে এটার ফাংশনটা কি হবে, এটার ফাংশনাল ইউনিটটা কি হতে পারে, পেপার প্লেটের ম্যাটেরিয়াল কি, কোন কোন রিসোর্স এখানে ইউজ করা হয়, চায়না প্লেট যেটা সেটা ম্যাটেরিয়ালস কি হতে পারে, সেখানে মূল ম্যাটেরিয়ালের বাইরে আবার সাপোর্টিং ম্যাটেরিয়াল কি কি প্রয়োজন হতে পারে, প্রডিউস করার জন্য আমাকে কি করতে হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা বের করতে পারেন তাহলে আপনাদের একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করা শেষ, এবং সেটা কম্পারেটিভ লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এরপর আসছে যে আমরা কোথায় যেতে চাচ্ছি, where do we go from here। আমাদের আসলে এই এত ডেটা, এত কথা, এত অ্যানালাইসিসের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি, যারা এলসিএস সায়েন্টিস্ট আছে কিংবা আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি নিয়ে যারা কথা বলি, সার্কুলার ইকোনমি নিয়ে যারা কাজ করার চেষ্টা করছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আপনার যারা আছেন, যারা ডিসিশন মেকাররা আছেন, সেটা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারেন, তারা যখন কোনো ডিসিশন মেক করবেন তাদের কাছে যেন অপশনস থাকে, আমার কোন প্রোডাক্টের ইম্প্যাক্ট কম, কোন প্রোডাক্টের ইম্প্যাক্ট আমার এনভায়রনমেন্টের উপর কম পড়ছে, সেটার যেন রিকমেন্ডেশন আমি দিতে পারি। সেজন্য আমরা আসলে এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে যারা কাজ করি তাদের চেষ্টাটুকুই এটা। এরপর আসছে আমরা পার্টিকুলার ইম্প্যাক্ট এবং পার্টিকুলার সলিউশন বের করার চেষ্টা করি। আমরা বলি না যে আমরা ওভারঅল চেঞ্জ করে দেব পৃথিবীকে, আমরা বলি না যে আমরা কালকে সকালেই সব ধরনের প্লাস্টিক প্লেট যাদের ইম্প্যাক্ট বেশি কিংবা চায়না প্লেট যেটার ইম্প্যাক্ট বেশি সেটা পৃথিবী থেকে সরিয়ে দেব। আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি যে প্লাস্টিক প্লেটও যদি মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় করতে পারি কিংবা হয়, কিংবা এটার যে ড্রব্যাকস যে অংশটুকুতে আছে সেটা যদি আমরা কারেক্ট করতে পারি, এটার ইম্প্যাক্টটা যদি আমি কমিয়ে এনে সেটা ইউজটা যদি বাড়াতে পারি, একটা সলিউশনে যদি আসতে পারি, তার মানে হচ্ছে আমরা যারা এইটা নিয়ে কাজ করি, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করি, তাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে কংক্রিট কোনো ডিসিশন মেক করা না। কারণ আমরা জানি আমাদের যে কারেন্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিস থেকে ধুম করে চেঞ্জ করে নতুন কোনো প্র্যাকটিস তৈরি করা সম্ভব না। আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি সেটা একদম হঠাৎ করে চেঞ্জ করে ট্রেডিশনাল লাইফস্টাইলে ফিরে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমাদের মূল চেষ্টাটুকু থাকে যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পৃথিবীটাকে দেখা, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একটা মোর গ্রিন এনভায়রনমেন্ট, মোর গ্রিন অ্যাম্বায়েন্স তৈরি করা, যেখানে লেস ইম্প্যাক্টফুল জিনিসপত্র আমরা ইউজ করব, আমাদের ফুটপ্রিন্টটা তুলনামূলক কম হবে। আপনারা চাইলে এটা করতে পারেন, ইভালুয়েট টু প্রোডাক্টস ইউজিং দ্য এলসিএম মেথড এন্ড মেক চেঞ্জ। এখানে একটা খুব সুন্দর ভিডিও আছে, সেটা আমি কি এখন দেখাবো কিনা বুঝতে পারছি না। Where does our stuff come from? এখানে যে চ্যানেলটা আছে ওখানে গেলে আপনারা অনেক মজার মজার অ্যানিমেশন ভিডিও পাবেন। সবগুলো আমরা যেসব স্টাফস ইউজ করে থাকি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে একটা স্টোরি আছে, যে আমাদের স্টাফগুলো আসে কোত্থেকে, সেটা কিভাবে আসে, সেটা কিভাবে তৈরি হয়, তার পেছনের গল্পটুকু যদি কেউ আগ্রহী থাকেন তাহলে দেখতে পারেন, আমি লিঙ্কটা শেয়ার করে দেব। That's all for today. আর কি আছেন আমার সাথে? জি ম্যাম। জি ম্যাম আছি। Thank you.